আলহামদুলিল্লাহি কাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আজকে আমরা অজুর ফরজ সম্পর্কে আলোচনা করব। অজুর ফরজ চারটি। এক নম্বর হলো সমস্ত মুখমণ্ডল একবার ধৌত করা। তো সমস্ত মুখমণ্ডলের সীমানা কতটুকু? মুখমণ্ডলের সীমানা হলো কপালের চুল থেকে নিয়ে থুতনির হাড্ডির একটু নিচ পর্যন্ত এবং এক পাশের কানের লতি থেকে আর এক পাশের কানের লতি পর্যন্ত। এই পুরো অংশটাকে খুব সুন্দর করে ভালো করে ধৌত করতে হবে। ধৌত করা কাকে বলে? ধৌত করা হলো পানিকে এমনভাবে প্রবাহিত করা কোনো অঙ্গে, ওই অঙ্গ থেকে পানি এক ফোঁটা হলেও টপ টপ করে টপকিয়ে পড়বে, এটাকে বলে ধৌত করা। তো এই কপালের চুল থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত এবং কানের লতি থেকে কানের লতি পর্যন্ত চারপাশের এই অংশটা পুরোটা পানি এমনভাবে প্রবাহিত করতে হবে সব জায়গা দিয়ে যেন পানি গড়িয়ে পড়ে। তো এখানে একটা লক্ষণীয় বিষয় ফোকায়ে কেরাম ফিকার কিতাবে লিখছেন যে কানের পাশে যে চুল আছে, আমাদের দাড়ির যে অংশ চুলের, এবং কানের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে যেটাকে আদার বলে আরবিতে। তো এই জায়গাটা কিন্তু অনেকেরই শুকনা থাকে, বা উনি কী করেন, ভেজা হাতকে ওখানে বুলিয়ে দেন। তো ভেজা হাতকে যদি ওখানে বুলিয়ে দেওয়া হয় তাহলে এটা কিন্তু ধৌত করা হলো না। ধৌত করা অর্থাৎ পানিকে প্রবাহিত করবে, সেখান থেকে পানি গড়িয়ে পড়বে। আর মাসে করা বলে ভেজা হাতকে ওই জায়গায় ডলে দেওয়া। তো ভেজা হাতকে ডললেও যেমন দেখায়, পানি ধৌত করার পরেও কিন্তু তেমনই দেখায়, কিন্তু এর দ্বারা ধৌত করার যে ফরজ সেটা আদায় হবে না। খুবই গুরুত্বপূর্ণ কথা, আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি যে মুখের প্রত্যেকটা অঙ্গ থেকে যেন পানিটা সামান্য পরিমাণ হলেও গড়িয়ে পড়ে। এই জন্য অনেকেই দেখা যায় একটু পানি নিয়ে মুখে দেন আর বাকি অংশে ভেজা হাতটাকে ফিরিয়ে দেন, ভেজা হাত দিয়ে বাকি অংশকে ভিজিয়ে নেন। এভাবে করলে ওযু কিন্তু হবে না, বরং প্রত্যেকটা পশমের গোড়া, প্রত্যেকটা চামড়ার অংশ, তার উপর দিয়ে যেন পানি প্রবাহিত হয়, তার উপর দিয়ে যেন পানি গড়িয়ে পড়ে, এই দিকে খেয়াল রাখতে হবে। এরপরে মুখ ধৌত করার ক্ষেত্রে দাড়ির প্রসঙ্গ, পুরুষদের ক্ষেত্রে যে দাড়ি যেটা ঘন হবে সেই ঘন দাড়ির উপর দিয়ে পানি প্রবাহিত করলেই যথেষ্ট হবে। দাড়ির প্রত্যেকটা গোড়ার ভিতরে পানি পৌঁছানো জরুরি না। আর যাদের দাড়ি পাতলা তারা দাড়ির গোড়ায়, অর্থাৎ প্রত্যেকটা দাড়ির গোড়ায়, পশমের গোড়ায় পানি পৌঁছাবে। তো ঘন এবং পাতলা দাড়ির সংজ্ঞাটা কী? ঘন দাড়ি বলে যে তার সামনে দাঁড়ানো কোনো ব্যক্তি যদি ওই ব্যক্তির দাড়ির কারণে চামড়া দেখতে না পায় তাহলে ওনার দাড়ি ঘন বলে গণ্য হবে। আর যে ব্যক্তির দাড়ির ভিতরের চামড়া দেখা যায় তার দাড়ি পাতলা বলে গণ্য হবে, তার ভিতরের দিকে পানি প্রবাহিত করতে হবে। এটা হলো মুখ ধৌত করার বিষয়। 2 নম্বরে উভয় হাত কনুই সহ একবার ধৌত করা। তো মুখ ধৌত করার ক্ষেত্রে আরেকটা বিষয়, অনেকে মুখ ধৌত করার সময় 2 ঠোঁট এবং চোখ খুব কুচিত করে, সংকুচিত করে রাখে, যার ফলে দেখা যায় যে ওই জায়গায় পানিটা লাগে না, পরও ভেজা হাত ফিরিয়ে দেয়। তো এই জন্য ওই সময় স্বাভাবিক রাখা, চোখ বন্ধ করে ঠোঁট এবং চোখকে স্বাভাবিক রাখা, এই সময় সংকুচিত চামড়া না করা। 2 নম্বরে হলো যে কনুই সহ উভয় হাত ধৌত করা। ডান হাত একবার কনুই সহ ধৌত করবে, একই কথা, পুরা হাতে যেন পানি প্রবাহিত হয়, এমন যেন না হয় যে শুধুমাত্র আমাদের ভেজা হাতকে আমরা ফিরিয়ে দিচ্ছি, এমন যেন না হয়। পুরো হাতটাতেই পানি যেন প্রবাহিত হয়, অর্থাৎ পানি সব জায়গা দিয়ে যেন গড়িয়ে পড়ে। অনুরূপভাবে প্রথমে ডান হাত, এরপরে বাম হাত একবার, এটা ওযুর ফরজ। সুন্নতে আল্লাহ তাআলা তৌফিক দিলে পরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বাম হাতে অনুরূপভাবে প্রত্যেকটা জায়গায় পানিকে প্রবাহিত করা। কনুই সহ, অর্থাৎ আঙ্গুলের মাথা থেকে নিয়ে কনুই পর্যন্ত, কনুই সহ কনুইর একটু পর পর্যন্ত ধৌত করা। মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, পুরা মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, এটাও ওযুর ফরজ। আর 2 পা টাকনু সহ একবার ধৌত করা। পায়ের কোনো অংশ যেন বাকি না থাকে, বিশেষ করে পায়ের আঙ্গুলগুলো ভালো করে খেলাল করতে হয়, নতুবা অনেক সময় পানি পৌঁছায় না। এই 4টা হলো ওযুর ফরজ।